এই মুহূর্তে আমার হাতে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মটা ফিল আপ করলে তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে এই অন্নপূর্ণা প্রকল্পের। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফর্মটা কিন্তু এক পাতা বা দুই পাতার নয়, ১২টা পাতা আছে এতে, মানে ১২টা পৃষ্ঠার ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রত্যেক পৃষ্ঠাতে অপশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা অপশান কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। যদি কোনো ভুল করেন তাহলে এই যে ৩,০০০ টাকা, এই ৩,০০০ টাকা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো। এর আগের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা অন্নপূর্ণা যোজনায় এই যে সদস্য সংখ্যা কিভাবে লিখবো, আধার কার্ডের নাম্বারটা কার দেবো, পরিবারের প্রধানের দেবো নাকি যিনি আবেদন করছেন তার দেবো। অনেকে বলছেন দাদা যে মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তো সেই মহিলার বিস্তারিত জায়গায় তো নেই, তো কোথায় লিখবো, কিভাবে বুঝবে যে এই যে অন্নপূর্ণা যোজনার আবেদন যিনি করছেন এই মহিলা টাকা পাবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর এবার যে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পাবেন। আশা করি ইউটিউবে এই রকম বিস্তারিত ভিডিও আপনারা প্রথম দেখছেন। চলুন এক এক করে এই ১২ পাতার ফর্ম আপনারা একদম নিমেষে, চোখের নিমেষে কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি এটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখুন, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, আর এটা কিন্তু প্রত্যেকটা অপশান, প্রত্যেকটা বিকল্প কিন্তু পূরণ করা বাধ্যতামূলক, এখানে দেওয়াই রয়েছে। দেখতে পাচ্ছেন 3টে সেকশন রয়েছে, 1, 2 আর 3। তো এখানে যেমন পারিবারিক পরিচয়ের বিভাগ রয়েছে, তারপরে ইনপুট, এই সমস্ত জায়গাগুলো আপনাকে লিখতে হবে। কোথায় কি লিখতে হবে, কোথায় টিক করতে হবে, কোথায় টিক করতে হবে না, কিছু কিছু ক্ষেত্র রয়েছে, সমস্ত কিছু দেখাবো। চলুন এক এক করে ফর্ম ফিল আপটা দেখে নিই। দেখুন, এখানে প্রথমেই কি বলা হয়েছে, 1 নম্বরে পরিবারের প্রধানের নাম। এখানে অনেকেই ভুল করছেন, যে অনেকে জানতে চাইছেন যে দাদা যে মহিলা আবেদন করবেন সেই মহিলার নাম কি লিখবো? না, সেই মহিলার নাম নয়, ওই মহিলার যিনি গার্জেন রয়েছেন, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম কিন্তু এখানে লিখতে হবে। আর তার নামটা আধার কার্ডে যেটা রয়েছে সেইটা কিন্তু লিখতে হবে। উল্টোপাল্টা নাম লিখলে কিন্তু হবে না, ক্যান্সেল হয়ে যেতে পারে। এবারে অনেকের প্রশ্ন রয়েছে দাদা শ্বশুরের নাম লিখবো নাকি স্বামীর নাম লিখবো, সেটাও কিন্তু এই ফর্মের শেষেই আপনাদেরকে দেখাবো। ফর্মের নিচেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, এই ফর্মেই রয়েছে যে শ্বশুরের নাম দিলে আপনার সুবিধা হবে নাকি স্বামীর নাম দিলে সুবিধা হবে, সেটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। আগে ফর্ম ফিল আপটা দেখে নিন। আচ্ছা, এবারে দেখুন জন্ম তারিখ, এই জায়গায় জন্ম তারিখটা আপনাকে লিখতে হবে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় লিখবেন। প্রথমে দিন, মাস, তারপরে বছর লিখবেন। অনেকে বলছেন যে দাদা জন্ম তারিখে কি যিনি আবেদন করছেন তার নয়, পরিবারের প্রধান যিনি, তার আপডেট কিন্তু এই মুহূর্তে চাওয়া হচ্ছে। এবার দেখুন বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। পুরুষ হলে পুরুষে ঠিক করবেন, মহিলা হলে মহিলা ঠিক করবেন। অনেক পরিবার আছে না যেখানে ধরুন ওনার স্বামী নেই, মানে মহিলা কোনো একজন রয়েছেন, তিনি পরিবারের প্রধান, তো তেমন হলে মহিলাতে ঠিক করবেন। এবার দেখুন বলা হচ্ছে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার। অনেকে বলছেন যে দাদা যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বার দেবো, না, তার আধার কার্ডের নাম্বার নয়, যে পরিবারের প্রধান, আপনি যাকে প্রধান করছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে আপনাকে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তো এক্ষেত্রে আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু যদি থাকে লেখা রয়েছে, তো আপনার না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে নিচের দিকে চলে আসুন, 6 নম্বর অপশানে কি বলা হচ্ছে, পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখুন। তো এখানে ধরুন আপনার পরিবারে কজন সদস্য রয়েছে। অনেকে কমেন্ট করছিলেন যে দাদা আমি যে আবেদন করছি আমাকে নিয়ে আমাদের পরিবারে মোট 4 জন, তাহলে আমি কি লিখবো, সেখানে 3 জন লিখবো না 4 জন? তো আপনাকে নিয়ে যদি আপনার পরিবারের 4 জন হয় তাহলে আপনি এখানে 4 লিখবেন। এবারে ঠিকানা, তো এই জায়গায় আপনার পুরো ঠিকানাটা লিখে দেবেন, আপনার পোস্ট অফিস থেকে শুরু করে জেলার নাম, পিনকোড, সমস্ত কিছু, পুরো ঠিকানাটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা আপনি একই লিখে দিতে পারেন, অর্থাৎ এই ঠিকানা আর এই ঠিকানা একই, সেটাই কিন্তু লিখতে পারেন। আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে সেটা আপনি লিখতে পারেন। এইবারে দেখুন বলা হয়েছে যোগাযোগ নম্বর, এই জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। দেখুন বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার সংযুক্ত মোবাইল নাম্বার, তো আপনার যে নাম্বারটা সেটা নয়, আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন, যাকে প্রধান করছেন, হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা সেটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এবার পরিবারের সকল সদস্যের কিন্তু আপনাকে আপডেট দিতে হবে। এবারে অনেকে জানতে চাইছিলেন যে দাদা এই যে অন্নপূর্ণা যোজনায় আমরা আবেদন করছি, আবেদনকারী যে মহিলা রয়েছেন তিনি যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন সেটা কিভাবে বুঝবো? দেখুন এখানেই আছে বিষয়টা, আপনার একটু ভালোভাবে বুঝে নিন। এখানে কি বলা হয়েছে না, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের তথ্য দিতে হবে। প্রথমেই কি লেখা রয়েছে, পরিবারের প্রধান, তো যিনি পরিবারের প্রধান তার নামটা আপনাকে এই জায়গায় লিখতে হবে।
এবারে উনি যদি মহিলা হন, উনিও যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তাহলে এই হ্যাঁতে টিক করতে হবে এই বক্সে। দেখুন এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো ওই মহিলা যদি এই যে পরিবারের প্রধান যিনি, উনি যদি মহিলা হন, উনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তাহলে হ্যাঁতে টিক করবেন। আর যদি উনি আবেদন করছেন না, তাহলে এই বক্সটা আপনি ছেড়ে দেবেন। এরপরে সদস্য 1, এইবারে ধরুন ধরে নিলাম যে এই যে হেড অফ দ্য ফ্যামিলি ইনি আবেদন করছেন না, ইনি ধরুন আপনার স্বামী, তো ইনি তাহলে আবেদন করছেন না, এই বক্সে টিক করার কোনো প্রয়োজন নেই। এবারে ধরুন আপনি মহিলা, আপনি আবেদন করছেন, তো সদস্য 1-এ যে মহিলা আবেদন করছেন তার নামটা লিখতে হবে। এরপরে জন্ম তারিখ, লিঙ্গ অর্থাৎ তিনি যে মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী, যদি বাবা মেয়ে হয় সেটা যেটা হবে, তারপরে আধার নাম্বার অর্থাৎ যে মহিলা আবেদন করছেন সেই মহিলার আধার নাম্বার এখানে দিতে হবে। এবারে দেখুন এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো এটা তো 1 নম্বর সদস্য, তো পরিবারের প্রধানের জন্য এইটা ছিল, এবারে এনার জন্য কিন্তু এইটা। তো আপনি যদি আবেদন করছেন তাহলে এই জায়গায় আপনি টিক করে দিন, অর্থাৎ হ্যাঁতে টিক করুন। আর 5 বছরের কম বয়স হলে আধার যে আধারে না চিহ্নিত করুন, অর্থাৎ NA লিখে দিতে হবে, NA এটা লিখে দিতে হবে, দিলেই হয়ে যাবে। এবারে আপনার পরিবারে ধরুন 2 জন সদস্য আছে, 2 জন প্রাপ্তবয়স্ক মহিলা আছে একই পরিবারে, পরিবার আলাদা নয়, একই পরিবারে 2 জন মহিলা আছেন এবং দুজনেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন, তাহলে এই দুটো বক্সে আপনাকে ঠিক করতে হবে। এবার যদি মনে করেন যে আমার পরিবার আলাদা, আমার স্বামী আলাদা, ওনার স্বামী আলাদা, আমার পরিবার আলাদা, আলাদা খাওয়া দাওয়া করি, পুরো ফ্যামিলিটাই আলাদা, সেক্ষেত্রে আপনি 2টো ফর্ম ফিল আপ করবেন। অনেকের মনে প্রশ্ন ছিল যে দাদা একই পরিবারে 2টো মহিলা থাকলে 2টো ফর্ম ফিল আপ করবো নাকি একটা? তো আপনার যদি একই পরিবার হয়, আপনি একটা ফর্মের মধ্যেই হ্যাঁ করে দিলে হবে এবং তথ্য দিলে হবে। যদি আপনার আলাদা পরিবার হয়, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু তখন আলাদা করে আপনাকে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এরপর নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের বিবরণ আপনারা চাইলে দিতে পারবেন। মোট 5 জন সদস্যের কিন্তু তথ্য এখানে দিতে পারবেন। এবার দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য দিতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি তিনি ধরুন এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তো তারও তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই জন্য তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, IFSC কোড দিতে হবে। যদি তিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন না, ধরুন আপনার স্বামী হেড অফ দ্য ফ্যামিলি, তারপরেও কিন্তু তার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, IFSC কোড এখানে লিখতে হবে। দেখুন বলা হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত অ্যাকাউন্ট প্রদান করুন। তো যাতে ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেই জন্যই যে ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা এখানে দিন। এরপরে সদস্য 1, সদস্য 2 করে এবার আপনার পরিবারের যে কজন সদস্য আবেদন করছে তাদের এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারেন। আর যারা আবেদন করছেন না বা যারা আবেদনের যোগ্য নয় তাদের ক্ষেত্রে কিন্তু না দেওয়াটাই ভালো হবে। যাই হোক, এটুকু আপনারা বুঝলেন। এরপরে আমরা পরের পেজে চলে এলাম। এবারে 11 নম্বরে দেখুন এখানে কি বলা হয়েছে, ইপিক হেড অফ দ্য ফ্যামিলির ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এবং সকল প্রাপ্তবয়স্ক যাদের যাদের কাছে ভোটার কার্ড রয়েছে ভোটার তালিকার অংশ নম্বর সহ সমস্ত দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ইপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তারপর এখানে দেখুন বলা হয়েছে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার আপনাকে এই জায়গায় লিখতে হবে, ভোটার কার্ডেই পেয়ে যাবেন। এরপরে এটা তো পরিবারের প্রধানের হয়ে গেল। তারপর বাকি অন্যান্য ধরুন কোনো মহিলা আবেদন করছেন, সেই মহিলার ভোটার কার্ডের নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার ভোটার কার্ডে যেটা রয়েছে সেটা দিতে হবে। একইভাবে অন্যান্য সদস্যদেরগুলোও কিন্তু আপনারা ভরতে পারবেন আরও সদস্য থাকলে। এরপরে 12 নম্বরে বলা হয়েছে দেখুন ক্যাটাগরি। তো আপনি যদি অসংরক্ষিত ক্যাটাগরির হন মানে আনরিজার্ভ, বা যদি আর্থিকভাবে দুর্বল হন EWS, আনরিজার্ভ EWS, বা তপশিলি জাতি SC ST OBC বা PVTG, আপনার যেটা হবে, যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিতে টিক করবেন। এবার দেখুন বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত শংসাপত্র, আর্থিকভাবে দুর্বল EWS শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি। তো এই সমস্ত শংসাপত্রগুলো আপনি যেটাই টিক করবেন সেই শংসাপত্র কিন্তু আপনাকে দিতে হবে, মানে সেই সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। আচ্ছা, মাথায় রাখবেন যে সমস্ত ডকুমেন্টের কথাগুলো এখানে আপনারা দেখছেন, যেমন ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স বলুন, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বলুন, আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন যাদের যাদের তথ্যগুলো দিচ্ছেন তাদের ডকুমেন্টের জেরক্সগুলোও কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এবারে দেখুন বলা হয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি আপনার আছে কিনা, যদি থাকে আপনি এখানে শুধুমাত্র টিক করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা 4 নম্বর পেজে চলে যাচ্ছি। তো দেখুন 4 নম্বর পেজে কি বলা হয়েছে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয় সেটা কোন ধরনের, আপনার কাছে WY SPHH PHH RKSY 1 2 যে রেশন কার্ড রয়েছে সেটাই আপনি টিক করবেন। এবারে দেখুন বলা হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন, যদি তোলেন তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না তোলেন না তাহলে নাতে টিক করবেন। এরপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ 3টের বেশি বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে, 3টে ঘর থাকলেও যদি আপনার থাকে তাহলে হ্যাঁতে ঠিক করবেন, যদি না থাকে নাতে ঠিক করবেন। আচ্ছা, এবারে দেখুন বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা,
তো আপনার যদি পারিবারিক কোনো জমি থাকে, বংশ পরম্পরায় কোনো জমি থাকে, কোনো মালিকানা থাকে, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলা হয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে নাতে টিক করবেন। এবার দেখুন, যদি আপনি হ্যাঁতে টিক করেন, কি বলা হয়েছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, সেই সঙ্গে এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, এগুলো কিন্তু আপনার লাগবে। মানে জমি সংক্রান্ত যে কাগজপত্রগুলো আপনার আছে সেগুলো কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে। এবার দেখুন, বলা হয়েছে 3 নম্বরে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। মানে আপনার পরিবার, যে পরিবারটুকু রয়েছে সেই পরিবারের মোট যে জমি, সেই জমির পরিমাণটা কত শতক, সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে বলা হয়েছে দেখুন 4 নম্বরে, যানবাহন। তো যানবাহনের ক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে 4 চাকার গাড়ি কি আছে, যদি থাকে আপনাকে হ্যাঁতে টিক করতে হবে, যদি না থাকে নাতে টিক করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির যে নাম্বার সেটা উল্লেখ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং গাড়ির যে মডেল নাম্বার সেটাও কিন্তু এই জায়গায় আপনাকে উল্লেখ করতে হবে। এবারে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে নাতে ঠিক করবেন। আর যদি থাকে তাহলে সেটা কোন ধরনের, সরকারি বেসরকারি কোন ধরনের, সেটা কিন্তু দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির আছে কিনা, বা কোন কোন সদস্য এর মধ্যে ইনক্লুড রয়েছে, সমস্ত কিন্তু এখানে আপনারা দেবেন। প্রিমিয়ামের বিবরণ সেগুলো কিন্তু দিতে হবে। আর যদি না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার পড়বে না। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে দেখুন বলা হয়েছে আয় অর্থাৎ ইনকাম। কোনো সদস্য কি আয়কর প্রদান বা পেশাগত কর প্রদান করে, প্যান বা পি ট্যাক্স দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড মানে আছে কিনা, যদি প্যান কার্ড থাকে তাহলে আপনাকে হ্যাঁতে টিক করতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার সেইগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এবার আপনার পরিবারের যার আছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। এবারে আমরা 3 নম্বরে দেখছি, দেখুন এখানে কর্মসংস্থানের ধরন, আপনি কোন ধরনের কাজ করেন। তো মানে আপনি যে কাজ করে ইনকাম করেন সেটাকে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে সরকারি ক্ষেত্রে চাকরি করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, এখানে অনেক অপশান রয়েছে, পরিযায়ী শ্রমিক রয়েছে, বেকার, অন্যান্য, অসংগঠিত ক্ষেত্রে, স্বনিযুক্ত, কারিগর বা শিল্পী, কৃষক, যেটা আপনার হবে সেটা কিন্তু এখানে লিখবেন, মানে তাতে টিক দেবেন। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা দিন। তো এখানে এই যে স্বঘোষণা বা নথি যদি আপনার কাছে থাকে জমা দিন, অনেকে বলছিলেন যে দাদা নথি দিতেই হবে, যদি থাকে জমা দিন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, বা স্বঘোষণাপত্র দিতে পারেন, মানে কোনো সাদা কাগজে আপনি উল্লেখ করে একটা চিঠির মতো করে লিখেও দিতে পারেন। এবারে সদস্য 1, 2 করে এরকম 5টা মোড রয়েছে, তো কোন সদস্য কি কাজ করে সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এরপর নিচে চলে আসুন, এই যে 6 নম্বর পেজে কি বলা হয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। এই পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা, মানে একটা পরিবারে আপনার পরিবারে কজন শিক্ষিত কজন অশিক্ষিত। যদি ধরুন 5 জন শিক্ষিত তাহলে এখানে আপনি 5 লিখবেন, আর ধরুন 1 জন অশিক্ষিত তাহলে এই অশিক্ষিতর জায়গায় 1 লিখবেন, আর ধরুন কেউ অশিক্ষিত নেই তাহলে এখানে 0 লিখবেন। এইভাবে আপনারা দেবেন পরিবারের প্রধান শিক্ষিত নাকি অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিতটা ঠিক দেবেন। এবার এখানে দেখুন বলা হয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে ধরুন আপনার পরিবারের যিনি প্রধান, যাকে আপনি শিক্ষিত বলছেন, তিনি কত পর্যন্ত পড়াশোনা করেছে সেটা এখানে আপনি লিখে দেবেন, এইভাবে লিখে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, অন্যান্য সদস্যদের বিবরণ দিতে হবে। আবার দেখুন নিচের দিকে কি লেখা রয়েছে 5 নম্বরে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, মানে কোনো রকম রাজনৈতিক এই যে কাণ্ডের সঙ্গে যুক্ত আছে কিনা, কোনো পদ আছে কিনা, বা কোনো পঞ্চায়েত বা এই সমস্ত জায়গায় কোনো পদে আছেন কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁতে দিতে হবে, যদি না হয় তাহলে নাতে ঠিক করবেন, এবং কোনো কিছু লেখার দরকার নেই। হ্যাঁ হলে সদস্য নাম্বার কিন্তু দিতে হবে, এবং এখানে স্বঘোষণা কিন্তু জমা দিতে হবে, বা সহায়ক নথি থাকলে সেটা জমা দিতে হবে। 6 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের যে নাম্বার মানে সদস্য নাম্বার দিতে হবে, যদি না হয় তাহলে নাতে ঠিক করবেন, কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, কেউ কি জিএসটির অধীনে রয়েছেন, মানে জিএসটি ফাইল করেছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন এবং জিএসটি নাম্বার এখানে বসাবেন, আর যদি না হয় নাতে ঠিক দিলে আর কিছু লেখার দরকার পড়বে না। পরিবারের মোট বাৎসরিক আয় কত, তো এখানে অঙ্কে লিখতে হবে। ধরুন 1 লাখ টাকা, সেক্ষেত্রে 1 লাখ লিখবেন, মানে 1 লক্ষ লিখবেন। যদি 1.5 লাখ হয়, 2 লাখ হয়, যেটা আপনার পরিবারের বাৎসরিক ইনকাম সেটা আপনি এখানে লিখতে পারেন। এরপরে নিচের দিকে চলে আসুন, উঙ্গা বিভাগে কি বলা হয়েছে, পরিচয় নথি, অন্যান্য পরিচয় নথি। সিএ এর জন্য বর্তমান অবস্থা, মানে আপনি কি সিএ এর আবেদন করেছেন, যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি দেবেন, আর প্রযোজ্য না হলে তাহলে প্রযোজ্য নয়তে ঠিক করবেন। আর আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদনের নম্বর, অন্যান্য যে সমস্ত তথ্যগুলো সেগুলো আপনাকে দিতে হবে। তো এখানে এই সিএ তে যদি আপনি আবেদন করেন তবে লিখবেন, না হলে লেখার দরকার নেই, ঠিক আছে।
এবারে দেখুন বলা হয়েছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড বা আপনার যদি মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী কার্ড, এই সমস্ত ধরনের শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মানে স্টুডেন্ট সিসি, এই সমস্ত কোনো ধরনের কার্ড আছে কিনা সরকারি কার্ড, তো যদি থাকে সেগুলো দেবেন। পরিবারের প্রধান এই ধরনের কোনো মানে যিনি পরিবারের প্রধান তার এই ধরনের কোনো কার্ড আছে কিনা, যদি থাকে কার্ডের নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু হয়েছে সেটা। আর এখানে দেখুন প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, মানে কোথা থেকে এই কার্ডটা ইস্যু হয়েছে, কারা দিয়েছে সেটা কিন্তু দিতে পারেন। এবারে 1-2 করে বাড়ির প্রত্যেকটা সদস্য রয়েছে তাদেরগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। নিচের দিকে চলে আসুন, এখানে কি রয়েছে 3 নম্বরে, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি এর মধ্যে প্রযোজ্য হয় দেবেন, আর না হয় না দেবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে টিক করবেন। নিচের দিকে চলে আসুন, বিভাগে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীলতা ব্যক্তিগণ। দেখুন মানে নির্ভরশীল ব্যক্তিগণ, আপনার উপরে যারা যারা নির্ভর রয়েছে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যদি কোনো বাচ্চা থাকে, ধরুন 2টো বাচ্চা আছে বা 3টে বাচ্চা আছে, তাহলে এই যে সদস্য সংখ্যা এখানে আপনি 3 লিখবেন। এবার ধরুন তারপরে কি লেখা রয়েছে, শিশু সদস্য 1, যদি 3টে শিশু থাকে তাহলে 1 নাম্বার শিশুর নাম এখানে লিখবেন, মানে বড়োর নাম লিখবেন, তারপর সে কোন ক্লাসে পড়াশোনা করছে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন, তার মানে সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সার্ড বা বেসরকারি অন্য কোনো বিদ্যালয় কিনা। যদি অন্যান্য নির্বাচন করেন অনুগ্রহ করে সেই বিদ্যালয়ের ধরনটা কিন্তু লিখতে হবে, যেমন এই যে স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি, এই যেগুলো দেওয়া রয়েছে আর কি। তো এইভাবে আপনাকে দিতে হবে। অনেকে বলছিলেন যে দাদা আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, সেক্ষেত্রে এই ঘরটা আপনারা তাহলে ছেড়ে দেবেন। এই যে রয়েছে দেখতে পাচ্ছেন অন্যান্য, তো অন্যান্য হলে আপনাকে অন্যান্য ধরনটা কি সেটা লিখতে হবে। এরপরে আপনার নিচের দিকে চলে আসবেন, দেখুন শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে, না থাকলে তো লেখার দরকার নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে তার কোনো টিকাকরণ হয়েছে কিনা। হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সেই সমস্তগুলো কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। এরপর নিচে চলে আসবেন, দেখুন এখানে বলা হয়েছে 6-এর বিভাগে, তো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন, পরিবারের প্রধান কি পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না হয় নাতে ঠিক করবেন। আর দেখুন যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, প্রকল্পের নাম, তারপরে বিস্তারিত কোন কোন তথ্য পাচ্ছেন আর কি, কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেগুলো লিখতে হবে। এরপরে অন্যান্য সদস্যরা যদি পায় তাহলে সেগুলোও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এরপর নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আসার পর এই যে দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। অর্থাৎ আপনার এই ফর্মটা যদি বাদ হয় তাহলে যিনি অফিসার ভেরিফিকেশন করছেন বা ফর্মটা জমা নিচ্ছেন তিনি কিন্তু তার কারণ এখানে লিখে দেবেন, সিগনেচার করে দেবেন। আর এটা কিন্তু আপনার স্বঘোষণাপত্র, এখানে সম্মতি প্রদানে আপনি কি করবেন, টিক করবেন, এখানে সই করে দেবেন। এবারে দেখুন এই ফর্মটি যাচাইযোগ্য, এখানে কিন্তু যিনি আধিকারিক রয়েছেন তিনি সই করবেন। এবারে দেখুন আপনাদেরকে প্রথমেই বলেছিলাম না যে পরিবারের যে প্রধান আপনি কার নাম লিখবেন। এখানে কিন্তু বলা হয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একই সঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনার পরিবারে ধরুন শ্বশুরমশাই আছেন, কিন্তু শ্বশুরমশাই আলাদা রান্নাঘরে খাওয়া দাওয়া করে, তাহলে তো তার পরিবার আলাদা হয়ে গেল, এবং আপনি আপনার স্বামীকে নিয়ে আলাদা খান, সেক্ষেত্রে আপনার পরিবার আলাদা হয়ে গেল। তো এটা আপনারা একটু নিজেরা হিসাব করে নেবেন যে আপনারা একসঙ্গে আছেন, একই পরিবার নাকি আলাদা পরিবারে আছেন, তো সেই হিসাব করে নেবেন। আপনাদেরকে বললাম না যে ফর্মেই রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো, অনেকে হয়তো দেখেন না সেই জন্য বুঝতে পারেন না। এইবারে দেখুন এই জায়গায় কি বলা হয়েছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। তো এখানে আপনার কিছু করার দরকার নেই। অনেকে বলছেন যে দাদা এই জায়গায় যে স্বাক্ষরের জায়গা রয়েছে এখানে কি আমার সই করব নাকি অফিসার সই করবে? তো আপনার সই করার দরকার নেই, যিনি আধিকারিক রয়েছেন তিনি সই করবে। আর এই জায়গাটা দেখুন এখানে আমি, তো এই জায়গায় আপনার নাম, তারপরে আপনার বাবা বা যিনি গার্জেন তার নাম, গ্রাম বা শহরের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, পৌরসভা, জেলার নাম, সমস্ত কিছু এইটুকু আপনারা লিখে দেবেন। বাকি আর কিছু লেখার দরকার নেই, বাকি কিন্তু আধিকারিক যারা রয়েছেন তারা ফিল আপ করবেন। সূত্রের খবর অনুযায়ী অন্নপূর্ণা যোজনার ফর্ম আধিকারিকরা আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে। তারপর যদি আপনি ডাউনলোড করতে চান, লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে লিখে সার্চ করলে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আর এখানেই কিন্তু ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, যে ফর্মটা আপনি ডাউনলোড করতে চান লিঙ্কে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পেলেন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার যে ফর্ম মানে সেই আবেদনপত্র এটা কিন্তু ফিল আপ করতে পারবেন। 12 পাতার ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন, যদি ভুল করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেল, ধরুন আধিকারিকরা বাড়ি এলো, ফর্ম দিল, ফিল আপ করলাম, জমা কোথায় করব? দেখুন আপনি যদি গ্রামে হন সেক্ষেত্রে আধিকারিকরা এলে আপনাদেরকে জানাবে। তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি গ্রামে হন সেক্ষেত্রে গ্রামের যে সমস্ত কাজগুলো বিশেষত ব্লক মানে বিডিও বা
পঞ্চায়েতে হয়, তো ওখানেই আশা করি আপনার ফর্ম জমা করতে পারবেন। আর যদি আপনি শহর অঞ্চলে হন, মিউনিসিপ্যালিটি ওয়ার্ড যে সমস্তগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা আশা করি ফর্ম জমা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া আধিকারিক যারা আসবে তাদের থেকেও কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন। আর ফর্ম ফিল আপ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, শীঘ্রই এর উপরে নতুন ভিডিও আনবো, যাতে করে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা ছাড়াই আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত পেজটা ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সর্বশেষ শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যান্য বন্ধুদের উপকার হয়। ধন্যবাদ।